ক্লাস 8 এর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটা ক্লাসে এবং আজকে ক্লাসটা একটা বিজিএস ক্লাস। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। এবং এই ঠান্ডাটা কিন্তু একটু একটু কমেছে, আমরা দেখেছি ঢাকা শহরে ঠান্ডা একটু কমে গেছে এবং আস্তে আস্তে বাইরের অনেকগুলো জায়গাতেও ঠান্ডাটা কমছে এবং আমরা আবার গ্রীষ্মকালের দিকে চলে যাচ্ছি। সো আজকের এই ক্লাসটা আমরা পড়বো হচ্ছে বিজিএস এবং বিজিএস এর আজকে এটা ফার্স্ট ক্লাস। সো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি তোমাদের সবার প্রিয় লিমন ভাইয়া। এবং আজকের এই ক্লাসটা 2026 সালের, এটা আমাদের প্রথম বিজিএস ক্লাস এবং লিমন ভাইকে তোমরা বাংলা ক্লাসে পেয়েছো এবং বাংলা ক্লাসটা আমরা সবাই খুব এনজয় করেছি। এবং আজকে কিন্তু বাংলা ক্লাসের মতো একটা বিজিএস ক্লাস আছে এবং সেই বিজিএস ক্লাসটাও আজকে ইনশাআল্লাহ আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল স্পিডে নতুন উদ্যমে করব এবং এরা সবাই এনজয় করবে বলে আমি বিশ্বাস করি। সো চলো আজকের ক্লাসটা আমাদের শুরু করা যাক। আজকের ক্লাসটা শুরু করার আগে তোমাদের সবাইকে প্রথমে স্বাগত জানাই এবং আমি একটু ফার্স্ট একটা পোল দিব। পোলের মাধ্যমে তোমরা আমাকে জানাই দিবা যে আমাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যদি পরিষ্কারভাবে দেখা যায় এবং শোনা যায় তাহলে তোমরা ইয়েস ভোট দিবা, যদি শুনতে না পাও বা দেখতে না পাও তাহলে নো ভোট দিবে। আমি একটু সময় দিই, তোমাদের বন্ধুরা আসতে একটু সময় লাগবে। তো আজকে আমরা কি কি পড়ছি? আজকে আমরা পড়ছি অধ্যায় 1। সবাইকে বই বের করতে হবে, সবাই বই বের করে ফেলবা এবং বই বের করে তোমাদের প্রথম অধ্যায়ের গুলো বের করে ফেলো। তো আজকে আমরা পড়বো প্রথম অধ্যায়, একদম প্রথম অধ্যায়। সো প্রথম অধ্যায় পড়বো একদম প্রথম অধ্যায় শুরু থেকে অর্ধেক পর্যন্ত। পুরো অধ্যায় কি শেষ করবেন লিমন ভাইয়া? না, পুরো অধ্যায় আজকে শেষ করবো না। আমরা পুরো অধ্যায় না পড়ে আজকে আমরা এই অধ্যায়ের অর্ধেকটুকু পড়বো, বাকি অর্ধেকটুকু আমরা আগামী ক্লাসে পড়বো। সো তোমরা যারা যারা জয়েন করছো এখনো তারা জয়েন করতে থাকো। যেহেতু কমেন্ট সেকশন নাই, তোমরা কমেন্ট করতে পারবে না, তোমরা আমাকে পোলের মাধ্যমে আমার সাথে কমিউনিকেট করবে এবং আমি ভরসা দিচ্ছি যে আমি তোমাদের সাথে যতক্ষণ আছি তোমাদের নতুন করে আমি এক একটা টপিক এত ডিপলি বোঝাবো যে তোমাদের কমেন্টে আবার প্রশ্ন করার কোনো প্রয়োজনই হবে না। অনেকে স্প্যামিং করে, সেই জন্য আমরা কমেন্ট সেকশনের পরিবর্তে আমরা পোলটাকে ব্যবহার করব। এবং টিচার 2 আছে, আমি দেখতে পাচ্ছি এখানে বসে আছে। হ্যাঁ, টিচার 2 কে তোমরা প্রশ্ন করবা, টিচার 2 উত্তর দিবে। অনেক মানুষ তো টিচার 2 অনেক সময় উত্তর দিতে একটু দেরি হতে পারে, কেউ মন খারাপ করবে না, একটু সময় দিবে। আর তোমাদের জন্য তো আমরা 10 নিয়ে আসছি, সো 10 কে প্রশ্ন করো। 10 তোমাদেরকে একদম শুরু সাথে সাথে উত্তর দিয়ে দিবে। কোনো লিমন ভাইয়ের দরকার নাই, কোনো টিচারের দরকার নাই, 10 নিজেই তোমাকে হেল্প করে দিবে। সো আমরা ক্লাসটা শুরু করব। ক্লাসে আজকে আমরা পড়ছি, অধ্যায়টার নাম হচ্ছে ঔপনিবেশিক যুগ, বাংলার স্বাধীনতা সংগ্রাম। আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে, আমাদের বাংলাদেশের যে হিস্ট্রি, এটা আমরা 1971 সাল থেকে জানি যে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। ঠিক আছে, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে কাদের কাছ থেকে? আমরা বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছি পাকিস্তানের কাছ থেকে, তাই না? এটা আমরা 7-এও পড়েছি। পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। এখন কথা হচ্ছে স্বাধীনতা লাভের আগে আমরা ছিলাম পাকিস্তানের আন্ডারে। তার আগে আমরা কোথায় ছিলাম সেগুলো নিয়ে আজকে আমরা পড়বো। তার আগে আমাদের কারা শাসন করেছে, তার আগে আমাদের কোন কোন সম্রাট ছিল, কোন কোন রাজা ছিল, বিদেশি কেউ ছিল কিনা, দেশের কেউ ছিল কিনা, ভারতের কেউ ছিল কিনা, এই প্রত্যেকটা টপিক আজকে আমরা পড়বো। সো শুরুতে আমাকে পরিষ্কারভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এটা আমাকে তোমরা একটা পোলের মাধ্যমে জানাবো। আমি একটা ইয়েস নো পোল দিয়ে দেই, তোমাদের কাছে একটা পোল চলে যাচ্ছে। হ্যাঁ, তোমরা আমাকে বলো যে তোমরা আমাকে পরিষ্কার দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। দেখতে বা শুনতে পেলে থামস আপ মানে ইয়েস দিবা, যদি কোনো সমস্যা হয় তাহলে নো দিবা। ঠিক আছে, ইয়েস, পোল দেওয়া হয়েছে। সো আমি এখন পোলে তোমাদের ভোটটা দেখবো। আমার মনে হয় সবাই দেখতে পাচ্ছে ঠিকঠাক ভাবে। পোলটা কি গিয়েছে তোমাদের কাছে? হ্যাঁ, পোলটা গিয়েছে, সবাই তার মানে দেখতে পাচ্ছি। ইয়েস, আমরা অল গুড, আমরা তার মানে পড়াটা শুরু করতে পারবো। ইয়েস, পোল চলে গেছে। পোলে 2-1 তোমরা যারা ভোট দিচ্ছ তোমরা দেখতে পাচ্ছ না, তারা তোমাদের ইন্টারনেটের সমস্যা। দেখো তোমাদের বন্ধুরা 97% মানে অলমোস্ট সবাই দেখতে পাচ্ছে শুধু বা শুনতে পাচ্ছে। 2-3 জন যারা আছো তারা ইন্টারনেটটা রিফ্রেশ করো, আবার রিকানেক্ট করে অ্যাপে ঢুকো, ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো আমরা পড়াটা শুরু করে দিব। হ্যাঁ, আর 1 মিনিট পর পড়াটা শুরু করে দিব। তোমাদেরকে প্রথম প্রথম তো কিছু জিনিস একটু বুঝাই। সেটা হচ্ছে, আমাকে তোমরা অনেকে আজকে ক্লাসে প্রথম দেখছো, আর আজকে ক্লাসে অনেকে প্রথম দেখছো না, বাংলা ক্লাসটা করে ফেলছো আমার সাথে। আমরা কিন্তু অতিথির স্মৃতি পড়ে ফেলছি,
সো বাংলা ক্লাসে তোমরা অলরেডি দেখে ফেলছো যে লিমন ভাই কি করতে পারে বা কিভাবে পড়াতে পারে। আজকে আমরা বিজিএস পড়বো। সো আমার নামটা তোমাদের জন্য আবার বলে দিচ্ছি, আমার নাম হচ্ছে লিমন ভাইয়া। ঠিক আছে, আমাকে তোমরা লিমন ভাইয়া বলতে পারো। এবং আমি তোমাদেরকে 6 বছরেরও বেশি সময় ধরে পড়াচ্ছি এবং আমি বিউপিতে পড়াশোনা করেছি। কলেজের স্কুল হচ্ছে খুলনাতে, খুলনা জেলা স্কুল থেকে আমি পড়েছি। আর কলেজ হচ্ছে সিটি কলেজ, তোমাদেরকে আগের দিনও বলেছি আমি, তাই না? ওকে, ওকে, ঠিক আছে। চলো আমরা এখন আমাদের পরবর্তী কার্যক্রম কিছু দেখি। সো তোমাদের জন্য কিন্তু আমাদের অনলাইন ব্যাচের অনেকগুলো ফিচার আছে। মেইন কথা হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ফেসবুক গ্রুপ আছে। একটা ফেসবুক গ্রুপ আছে, এই ফেসবুক গ্রুপটাতে তোমরা জয়েন করবা। ফেসবুক গ্রুপটা কোথায় পাবা? কল দাও, 16910 কল দিতে পারো, অথবা অ্যাপের মধ্যে তোমার অ্যাপের লার্নিং রিপোর্ট যেখানে পাওয়া যায়, অ্যাপটা একটু ঘুরে দেখবা, লার্নিং রিপোর্টের মধ্যে লেখা থাকবে ক্লাস গ্রুপ, ফেসবুক অ্যাপ। ওই ক্লাসের গ্রুপটা তুমি একটু জয়েন করবা, কেমন? তারপর হচ্ছে তোমার আপকামিং, তোমার পরের দিন কি ক্লাস, কালকে লিমন ভাইয়ের ক্লাস আছে কিনা, পরশুদিন ক্লাস আছে কিনা, এগুলো তোমরা এখানে পাবা আপকামিং ক্লাসে। এবং নোটিশ বোর্ডে তোমরা সকল নোটিশ পেয়ে যেতে পারো, যেহেতু এখনো তোমরা প্রথম প্রথম ক্লাস করছো, এগুলো কয়েকদিন তোমাদেরকে একটু শিখাই দেওয়া হবে। আচ্ছা, আর এই যে 1010 একটা পার্টনার, এই যে 1010 ভাইয়া, লিমন ভাইয়া যখন অ্যাক্টিভ থাকবে না বা লিমন ভাইয়া যেটা উত্তর করতে পারবে না, টিচার টু যদি ব্যস্ত থাকে, 1010 কে জিজ্ঞেস করো। ওর নাম হচ্ছে 1010। ও তোমাদেরকে স্টাডি পার্টনার হিসেবে হেল্প করতে পারে। ঠিক আছে, 1010 কে তোমরা এই যে তোমাদের ক্লাস 8 এর একদম শুরুতেই মাই কোর্সের পাশে 1010 কে তোমরা পাবা, 24 ঘন্টা তোমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, 24 ঘন্টা। চলো শুরু করে দেই। সবাই রেডি? স্টুডেন্ট স্টুডেন্ট অনেকেই দেখতেছি নাই, মানে আসতেছে যাচ্ছে এরকম ফ্ল্যাকচুয়েট করতেছে। সবাই রেডি? খাতা কলম নিছো? ভাইয়া বই নিব না? বই নেওয়ার দরকার নাই, খাতা কলম নাও। সবাই কি রেডি? সবাই কি রেডি? পোল দিচ্ছি, একটা পোল দিচ্ছি, ভোট দাও। সবাই রেডি তো? দিয়ে দিয়েছি পোল। সো তোমরা পোলে আমাকে একটু জানাও রেডি কিনা। বই খাতা যারা গুছে নিয়ে ফেলছো তারা দিবা দিবা রেডি, আমি তাহলে বুঝবো যে আই এম গুড টু গো, পড়াশোনা ফুল স্পিডে শুরু করবো। রেডি? 8:30 ক্লাস তো, 6:30 ক্লাস তো, 6:35 মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। প্রথম 3-4 মিনিট আমরা একটু স্টুডেন্টদেরকে সুযোগ দেই। অনেকেই তোমরা বই খাতা নিয়ে অলরেডি বসে গেছো, অনেকে নাও নাই, সো তাদের জন্য আমাদের পোলটা দেওয়া। তারা আমাকে একটু পোলের মাধ্যমে আমাকে জানাও যে রেডি কিনা। ইয়েস, ম্যাক্সিমাম রেডি। একজন বলছে রেডি না, এক আল্লাহর বান্দা। তুমি রেডি না কেন? খাতা কলম নিয়ে আসো। রেডি না থাকলে তো ঝামেলা। ওকে, আসছো? ও, অনেক স্টুডেন্ট, তোমরা তো অনেক স্টুডেন্ট আসছো, তোমাদের এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাই চলে আসছে, স্টুডেন্ট সবাই চলে আসছে, ভেরি গুড। 90% বলতেছে রেডি, 10% বলতেছে রেডি না। কেন রেডি না কেন? খাচ্ছ নাকি? শুরু করো, বই খাতা নিয়ে আসো। খাতা বের করো, খাতা বের করো, কলম বের করো, নাও চলো শুরু করে দেই। টপিকটা মনোযোগ না দিলে কিন্তু বুঝবা না, পরে লিমন ভাইকে বলবা লিমন ভাইয়া বুঝি নাই। মনোযোগ দিতে হবে, এই টপিকে মনোযোগ না দিলে বুঝতে পারবা না। আজকে আমরা পড়বো বাংলাদেশ। এই বাংলাটা আগে ছিল পাকিস্তানের অংশ। তোমরা একটু জার্নিটা বুঝো। বাংলাদেশ আগে ছিল, আমরা 1971 সাল থেকে আমাদের নাম হচ্ছে বাংলাদেশ। তার আগে, এই 71-এর আগে আমরা ছিলাম পাকিস্তান। এই পাকিস্তান নাম ছিল আমাদের কত সাল থেকে জানো? 1947 সাল থেকে এই 71 পর্যন্ত আমাদের নাম ছিল পাকিস্তান। 47-এর আগে, 1947-এর আগে আমাদের নাম ছিল ভারত ভারত, হ্যাঁ ভারত। আমরা 1947 সালের আগে ছিলাম ভারত, এবং ভারত তারপর বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারত দুইটা রাষ্ট্র হয়ে যায়। আমরা আজকে পড়বো এই 1947 সালের আগে পর্যন্ত কি কি হয়েছে আমাদের এই বাংলাতে, অর্থাৎ আমাদের এই ভারতে, আমরা সেটা আজকের এই পুরো আলোচনায় দেখার চেষ্টা করব। তোমাদের কাজ হচ্ছে, অনেক অনেক তথ্য কিন্তু লিমন ভাইয়া আগে প্রথমে সতর্ক করতেছে, এত এত তথ্য মনে থাকবে না। এজন্য আমি যখন গল্পের মতো করে পড়াবো, তখন গল্পের মতো করে একটার পর একটা সাল লিখবা যাতে মনে থাকে, না হলে কিন্তু মনে রাখতে পারবা না। ঠিক আছে, চলো শুরু করা যাক।
প্রথমত আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়ছি, চ্যাপ্টারটার নাম হচ্ছে ঔপনিবেশিক। ঔপনিবেশিক যুগ। ঔপনিবেশিক যুগ হচ্ছে এই যে টাইমটা, যেই সময়ে তোমার একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রের অধীনে থাকে। মনে করো আমি ঢাকা থেকে গিয়ে তোমার বাসায় খুলনাতে বা তোমার বাসায় চট্টগ্রামে গিয়ে তোমার বাসায় আমি কর্তৃত্ব খাটাচ্ছি, মানে আমি যা বলবো তাই হবে। তোমার সম্পত্তি আমি নিয়ে নিচ্ছি, তোমার চাষবাস, তোমার কাছ থেকে আমি ট্যাক্স নিচ্ছি, ঠিক আছে, তোমার তোমার সকল কিছুর জন্য তুমি আমার কাছে দায়বদ্ধ থাকবা। অথচ আমি কিন্তু তোমার এলাকার মানুষ না, আমি বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসছি। এই যে উড়ে এসে জুড়ে বসা এবং বাইরের একজন মানুষ হয়েও তুমি এসে এখানে যে কর্তৃত্ব খাটাবে, এটাকে বলা হয় ঔপনিবেশিক শাসন, ঠিক আছে, বা উপনিবেশ স্থাপন। দেখো সংজ্ঞাটা দেখো, একটি রাজনৈতিক বা অর্থনৈতিক প্রক্রিয়া যেখানে একটি শক্তিশালী দেশ অন্য একটি দেশকে দখল করে অর্থনৈতিক শোষণ করে। তো আমাদের এই বাংলাকে, আমাদের এই বাংলা ভারত, এখন তো বাংলাদেশ আমরা এখন একটা উন্নয়নশীল দেশ, কিন্তু একটা সময় ছিল যখন আমরা ভারতের মধ্যে ছিলাম, এই বাংলায় অনেক অনেক ধন সম্পত্তি ছিল, ঠিক আছে। এই রিসোর্স গুলো নেওয়ার জন্য বাইরে থেকে শক্তিশালী রাষ্ট্রগুলো আমাদের এখানে আসতো এবং উপনিবেশ স্থাপন করত। বুঝাতে পারছি? সো এই যে উপনিবেশ স্থাপন করা, এটা মূলত তাদের লাভের জন্য তারা করতো। সো আমরা এখন পারি উপনিবেশ মানে কি, মানে একজন শক্তিশালী দেশ, একটা শক্তিশালী দেশ আরেকটা দুর্বল দেশের উপরে এসে কর্তৃত্ব বা ক্ষমতা খাটাইতো, দখল করতো, ওই দেশ দখল করে অর্থনৈতিক শোষণ করত। ক্লিয়ার? বাংলায় আমাদের উপনিবেশিক শাসনের সময়কাল ছিল 200 বছর। এই 200 বছর শেষ হইতে কখন জানো? এই যে 1947 সালে আমরা ভারত ভাগ হয়ে গেল, এই 1947 সাল পর্যন্ত উপনিবেশ ছিল, মানে বাইরের ব্রিটিশরা, ওদেরকে বলে ব্রিটিশ, লন্ডন থেকে আগত ব্রিটিশরা, তারা আমাদের বাংলাকে দখল করে রাখছিল 1947 সাল পর্যন্ত। 47-এ গিয়ে আমরা আলাদা হয়ে স্বাধীন হয়ে ভাগ হয়ে গেছি। এই 47 হলো, এটা শুরু হয়েছিল 200 বছর, এখান থেকে হিসাব করো, 1757 সালে। তার মানে 1757 থেকে 1947 পর্যন্ত আমাদের উপনিবেশ শাসন ছিল, যখন ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোম্পানিটার নাম ছিল, ওদের নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওরা 1757 থেকে 1947 পর্যন্ত আমাদের বাংলাকে শোষণ করছে, আমাদের ধন সম্পত্তি ওরা লুট করে নিয়ে গেছে। এখন চলো আমরা তারও আগে থেকে পড়া শুরু করি। তাহলে ওরা আসলো কিভাবে? ওদের আসার আগে কি কেউ ছিল না? ছিল। আমাদের এই বাংলায় অনেক আগে থেকে মানুষজন ছিল। তার আগে আমরা একটু এটা পড়ে নেই। 1757 সালে আমাদের এই উপনিবেশিক শাসন শুরু হয়, ব্রিটিশদের শাসন, এবং 1947 পর্যন্ত ওরা আমাদেরকে শাসন করছে, এবং ভারত বিভাগের মধ্য দিয়ে আমাদের এই উপনিবেশিক শাসনটা শেষ হয়েছিল। এবং এখানে আমাদের মূলত ওরা অর্থনৈতিক শোষণ করছে, কারা? ব্রিটিশরা। এটা আর বাইরের দেশ থেকে আসছিল। বুঝে গেছে? এবার আসো আমাদের বাংলার একদম আদিকাল থেকে আমরা পড়া শুরু করি। ভাইয়া ব্রিটিশরা আসছে বললেন 1757 সালে, তার আগে কি হয়েছে? তার আগে কি আমাদের চলো আমরা আমাদের দেশে কেউ আসতো না? তার আগে থেকেও আমাদের এই বাংলায় অনেক মানুষ আসছে। চলো এক এক করে তাদের নামগুলো একটু জেনে নিই। একদম শুরুতে প্রাচীন যুগে, একদম আগেরকার সময়, প্রথম দিকে, এখন কত সাল? এখন হলো 2026, তাই না? এই 2026, তো আমরা চলে যাব 400 সাল। যখন 400 ছিল, 400-র পর আসছে 500, 600, 700, 800, 900, 1000, 1020, এরকম করতে করতে 2000, আজকে আমরা 2026 সালে আসি। তার মানে আমরা 1400 সাল আগে চলে যাচ্ছি। মনে করো একদম প্রাচীনকালে আমাদের প্রথম সবার আগে আসে হচ্ছে আর্য ভাষাভাষীর মানুষজন। সবার প্রথমে আসে যারা, তাদের ভাষা ছিল আর্য। আর্য কি? আর্য একটা ভাষার নাম। সো এই আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলাতে কবে আসে? 300 সালে। এবং এই আর্য ভাষাভাষী মানুষদের যে লিডার ছিল, সে ছিল মৌর্য সম্রাট। তার মানে বাংলায় সবার আগে যারা আসছিল, আমাদের এই বাংলায় সবার আগে, এই সালটা কিন্তু এই ক্রম ধারাবাহিক, এটা একটু লিখে রাখতে হবে। সবার আগে 300-তে আসে, 300 শতাব্দীতে এসেছে, বা 3য় শতক, তারা আসছে হচ্ছে মৌর্যরা। কারা? বাংলায় মৌর্যদের শাসন সবার আগে শুরু হয়। মৌর্য কারা? মৌর্য হচ্ছে একটা গোষ্ঠী যারা বাংলাতে 3য় শতকে, মানে 300 সালের দিকে সবার আগে আসে।
তাদের লিডার ছিল সম্রাট অশোক। সম্রাট অশোক নামগুলো মনে রাখতে হবে স্যার। ইয়েস, এই নামটা মনে রাখতে হবে, সম্রাট অশোক। তার মানে মৌর্য বংশ বাংলায় সবার প্রথমে আসে। কেন আসছে? বাংলা টাকা পয়সা অনেক বেশি, ধন সম্পদ অনেক বেশি। সে এসে বাংলা দখল করেন এবং বাংলায় পুণ্ড্রনগর নামের একটা অঞ্চল ছিল, এই অঞ্চলে তারা মূলত তাদের কার্যক্রমগুলো চালাইতো। এবং এই মৌর্যদের পরে বাংলায় আসে গুপ্ত সাম্রাজ্য। তারা আসে ৪র্থ শতকে। তার মানে ১০০ বছর পার হয়ে যাওয়ার পর যখন ৪র্থ শতক বা ৪০০ শুরু হয়, তখন মৌর্যদের পর আসে গুপ্তরা। তার মানে প্রথমে আসে মৌর্যরা, তারপর আসলো গুপ্তরা। বোঝা গেছে? তো তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে বহু নির্বাচনীতে, যে বাংলায় প্রথম কারা আছে। লিখতে হবে মৌর্য, এবং মৌর্য সম্রাট ছিল অশোক। অশোকের ১০০ বছর পরে ৪র্থ শতকে আসলো গুপ্তরা। যেহেতু ওরা দেখছে যে মৌর্যরা এত টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছে, গুপ্তরাও আসা শুরু করলো। ভাই, গুপ্ত কি একটা বংশ, একটা গোষ্ঠী। মৌর্য বংশ, তাদের লোকজন, তাদের ফলোয়াররা, তারপর গুপ্ত বংশ, তাদের ফলোয়াররা। ওরা ৪র্থ শতকে চলে আসে এবং এসে ওরাও মৌর্যদের সাথে বাংলার কিছু অংশ শাসন করা শুরু করে। তৃতীয় আর চতুর্থ দেখলাম। এরপর তাদের শাসন ব্যবস্থা চলেছে এবং শাসন ব্যবস্থা চলতে চলতে সপ্তম শতকে, তার মানে আমরা ৩০০তে গেলাম মৌর্য, ৪০০তে গেলাম গুপ্ত, সপ্তম শতকে প্রায় ৭০০র দিকে আমরা শশাঙ্ক নামের, এই নামটা ১০০% মনে রাখতে হবে, এটা এমসিকিউতে আসবে। মৌর্য এবং গুপ্ত বংশ সম্পর্কে আমরা পড়ছি। এরপর আসে হচ্ছে শশাঙ্ক। এই ভদ্রলোক বাংলার একটা বিরাট অংশকে স্বাধীন হিসেবে তিনি শাসন করা শুরু করে। তিনি হচ্ছেন উত্তর এবং পশ্চিম বাংলা স্বাধীন করে। এই নামটা মনে রাখতে হবে না। শশাঙ্ক কোথায় শাসন করে এটা লাগে না, এটা মুখস্থ করতে হবে না। তিনি শাসন করা শুরু করে এবং তিনি বাংলায় গড়ে তোলেন বঙ্গরাজ্য। এই যে বাংলার নাম যে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ, এই বঙ্গ নামটা আসছে শশাঙ্কের সময়। তাহলে আমরা কতগুলো জিনিস পড়লাম? ৩ শতক পড়লাম, ৪ শতক পড়লাম, ৭ শতক পড়লাম। এটা মৌর্য, এটা গুপ্ত, এটা শশাঙ্ক। আমার সাথে পড়তে হবে, নাহলে মনে থাকবে না। আমার সাথে মুখে মুখে বলতে হবে, লিখতে হবে বারংবার। আমি কয়বার লিখতেছি দেখো, ওই পৃষ্ঠায় একবার লিখছি, এই পৃষ্ঠায় আবার লিখতেছি। তো তোমাদের এরকম বারংবার লিখতে হবে, তাহলে মনে থাকবে, তাহলে লিখতে পারবা না কিন্তু। তো এই সপ্তম শতক পর্যন্ত সবকিছু ঠিক ছিল। তোমার মৌর্যরা আসলো, গুপ্তরা আসলো, গুপ্তরা আসার পরে আমাদের শশাঙ্ক ৭০০ সাল পর্যন্ত আমাদেরকে স্বাধীন রাষ্ট্র গড়ে তুললো। কিন্তু এই শশাঙ্ক যখন মরে গেছে, শশাঙ্ক অনেক ভালো রাজা ছিল, উনি যখন মারা গেল, মারা যাওয়ার পরে এই বাংলায় নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। স্বাধীন রাষ্ট্র, যা ইচ্ছা তাই করতেছে মানুষজন, নেতৃত্ব দেওয়ার কেউ নাই। ওই সময় একটা বিশৃঙ্খলা তৈরি হয়, অনেক খুন, রাহাজানি, তারপর অরাজকতা, একজন একজনের সম্পদ নিয়ে নিচ্ছে, প্রচুর খারাপ কাজ হইতো। এই যে শশাঙ্কের মৃত্যুর পরে, একজন লিডারের মৃত্যুর পরে দেশে অস্থিরতা তৈরি হইলো। এই অস্থিরতাকে বাংলায় মৎস্যন্যায়ের যুগ হিসেবে চিহ্নিত করা হয়। মৎস্যন্যায়ের যুগ পড়ছো না? তোমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে মৎস্যন্যায়ের যুগটা কি, ক নাম্বার প্রশ্নে পাবে অথবা খ নাম্বার প্রশ্নে পাবে সৃজনশীলে। তাহলে আমরা আজকে শিখলাম মৎস্যন্যায়ের যুগ হচ্ছে বাংলায় সপ্তম শতকে রাজা শশাঙ্ক তিনি শাসন করেন। সম্রাট যখন শাসন করলো, করার পরে তিনি বঙ্গ গঠন করলেন, স্বাধীন রাষ্ট্র গঠন করলেন। তিনি যখন মারা গেলেন, তখন মানুষজন সবাই স্বাধীন, মানুষজন একটা অরাজকতা, মারামারি শুরু করলো। এই যে মারামারি, ঝামেলা, মৃত্যু, অরাজকতা, এই সময়টাকে বলা হয় মৎস্যন্যায়। মৎস্যন্যায়ের যুগ, অন্ধকার যুগ। ক্লিয়ার? আমরা মৎস্যন্যায়ের যুগ সম্পর্কে পড়লাম। সো যেখানে দুর্বলরা সবলদের দ্বারা, যাদের শক্তি বেশি, তারা একজন, যেহেতু স্বাধীন দেশ, একজন যে শক্তিশালী সে দুর্বলকে মারধর করতো, তার জিনিসপত্র নিয়ে নিত। ঠিক আছে? শশাঙ্কের মৃত্যুর পরে বিশেষ করে এটা হয়েছিল এবং এই জন্য এটাকে মৎস্যন্যায়ের যুগ বলা হয়। আমরা ৭০০ সাল পর্যন্ত আসলাম, মৎস্যন্যায়ের যুগ চলতেছে। এখন তারপর তো আরো কেউ আসবে। এই সময়ে বাংলাকে স্বাধীন, যেহেতু কেউ নাই, লিডার নাই প্রপারলি, এখন তো আরো মানুষ আসতে চাবে এখানে। এরপরে আসলো অষ্টম শতকে। সপ্তম শতকে ছিল শশাঙ্ক, মারা গেছে। আসলো অষ্টম শতকে পাল রাজারা। তার মানে আমাদের দেশে শশাঙ্কের পরে কারা আসছে? পাল, ধর্মপাল, দেবপাল, অনেক অনেক নাম আছে, যে নামগুলো তোমাদের বইতে এত ব্রিফলি নাই। আমরা শুধু মনে রাখবো পাল রাজারা আসলো অষ্টম শতকে।
এবং তারা অষ্টম শতকে বাংলায় এসে শাসন করা শুরু করে। দেবপাল একজন রাজা ছিলেন, তার ধর্মপাল একজন রাজা ছিলেন, গোপাল একজন ছিলেন, এরকম অনেকগুলো পাল, তাদের মানে সবাই পাল বংশ। সো এবার আসলো পাল রাজারা, এবং তারা সবচেয়ে অনেক বছর, প্রায় 400 বছর বাংলায় শাসন করছে। সব থেকে এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে যে পাল রাজারা কত বছর বাংলায় শাসন করছে? প্রায় 400 বছর। শশাঙ্কের মৃত্যুর পর মৎস্যনয় যখন চলতেছিল, ওরা আসছে, এই সুযোগে ঢুকে পড়ছে, ঢুকে পড়ে দায়িত্ব নিচ্ছে, এবং দায়িত্ব নিয়ে ওরা বাংলায় রাজত্ব কায়েম করছে 400 বছর। তাহলে 8-এর পর 800 বছর পুরোটা গেল, 900, 1100, 1100 লাস্টে একদম 11 শতকে বা 11 শতকের শেষের দিকে, মানে 1200-র একদম শুরুর দিকে, 8 8 4 12, তার মানে 11 শেষ অথবা 12 শুরু। ওই সময়ে পাল রাজাদের এই জায়গায় আমরা দেখতে পাই কর্ণাটক অঞ্চল থেকে আরেকটা গোষ্ঠী আসে, যারা এসে বাংলার ক্ষমতা দখল করে। তারা হইল সেন রাজারা। তার মানে পালদের রাজত্ব শেষ হয়ে গেল, পালদের রাজারা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিল। এই জন্য কর্ণাটক অঞ্চল থেকে, কর্ণাটক অঞ্চল এটা সেনদের একটা আদি স্থান, কর্ণাটক অঞ্চল থেকে ওরা বাংলায় আসা শুরু করলো সেন রাজারা। তার মানে পালের পর আসছে সেন রাজারা। কারা আসছে? 1100 শতকে, 11 শতকে বাংলায় পালদেরকে সরায়ে আসছে সেন রাজারা। এবং সেন যে রাজারা, এই শাসনের সময় সেন এটা কিন্তু হিন্দুদের নাম। এই সময় তারা হিন্দু ধর্ম এবং হিন্দু সংস্কৃতির বিস্তারটা বিশেষ করে বাংলাতে ঘটাচ্ছিল। বুঝাতে পারছি? চলো এবার আমরা একটু পরবর্তী জায়গায় যাওয়ার আগে আমি তোমাদেরকে এইবার একটু পুরাটা তোমাদেরকে একটু সামারি করি। তোমরা আমার সাথে আবার লিখবা, আমার সাথে আবার লিখবা, আমি ভুলে গেলে তোমরা নিজেরা ভুল লিখবা না। প্রথমে তাহলে স্যার বলছে 3য় শতকে বা 300-তে আসছিল কারা? মৌর্যরা, রাজা অশোকের কথা আমরা পড়ছি। 4 নম্বরে আমরা কাকে পড়লাম? মৌর্যদের পর আসছিল কারা? মৌর্যদের পরে 4র্থ শতকে আসছিল গুপ্তরা। গুপ্তর পর 7ম শতকে আমরা পেয়েছি শশাঙ্ক। শশাঙ্কের সময় আমরা মাৎস্যনয়ের যুগের কথা দেখছি। বানান কি ঠিক লিখলাম? মাৎস্যন্যায়, ইয়েস। সো মাৎস্যন্যায় শুরু হলো 7ম শতকে। এরপর 8ম শতকে পাল রাজারা হারে রে বলতে বলতে শুরু হলো, এবং তারা 400 বছর আমাদেরকে শাসন করলো। এরপর 11 শতকের শেষের দিকে আমাদের পালের পর আসলো সেন রাজারা, এবং সেন রাজারা হিন্দু ধর্মের একটা প্রচারণা চালাইতে থাকলো। গল্পের মতো করে বলতেছি, গল্পের মতো করে পড়তে হবে। সেন রাজাদের প্রভাব চলতে লাগলো। তো সেন রাজারা বেশি দিন এখানে কাজ করতে পারে নাই। পাল রাজারা 400 বছর ছিল, বাট সেনরা অল্প কয়েকদিন ছিল। 11 শতকের লাস্টের দিকে আসছে। আর 1204 সালেই এই সেনদের একজন রাজা লক্ষণ সেন, এ বেটা দুর্বল ছিল, দুর্বল না বাট যতটুকু সবল থাকা দরকার ততটুকু সবল ছিল না। এই লক্ষণ সেনকে হারায়ে বাংলায় নতুন আরেকটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হইল, মুসলিম শাসন। তার মানে সনাতনী হিন্দু ধর্মের যে প্রভাবটা ওটাকে সরাই দিয়ে বাংলায় প্রথম 1204 সালে আসলো মুসলিম শাসন, যে শাসনটা আনছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। নামটা পড়ছো না? অনেক জায়গায় বলো না যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তো আমরা এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে এই মুসলিম শাসনের সময়ে আসতে দেখেছি। এবং তিনি কাকে করছিল, ডিফেন্ড করছিল বা হারিয়েছিল? লক্ষণ সেনকে। ঠিক আছে, সো লক্ষণ সেন এটা আমরা পড়লাম। এবং তিনি মাত্র অল্প কিছু সময় তিনি শাসন করছে, 1204 থেকে 1206 পর্যন্ত। কোথায় শাসন করছে? বাংলায় নদিয়া ভারতের অঞ্চল, বাট তখন আমাদের বাংলার মধ্যে ছিল। সো নদিয়া শাসন করছে, উত্তর বাংলার কিছু অংশ শাসন করছে। এরপর তিনি মাত্র 1204 পর্যন্ত, 1206 পর্যন্ত ছিলেন। এরপর 1338 সালে বাংলায় এই যে মুসলিম শাসন, এটা আরো বেশি বিস্তৃতি লাভ করতে থাকে।
বিস্তৃতি যখন লাভ করে তখন তারা মানে এই যে তোমার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, বাংলায় যে মুসলিম শাসন, এই মুসলিম শাসনটা যে শুরু হয়েছে 1204 সাল থেকে চলতেছে 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 চলতে চলতে বাংলার 3টা অঞ্চল বানাইছে। একটা হচ্ছে লখনৌতি অঞ্চল, এই নামগুলোকে মুখস্থ করতে হবে, ইয়েস নামগুলো মনে রাখতে হবে। মুসলিম শাসনের শুরুতে তারা 3টা অঞ্চল করছে, একটা হচ্ছে লখনৌতি, একটা হচ্ছে সাতগাঁও, আর একটা হচ্ছে সোনারগাঁও। সোনারগাঁওর নামটা শুনছো? ঢাকার পানাম নগরের সোনারগাঁও গেছো কেউ? ওই অঞ্চলটার নামই এইটা। সো লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও 3টা অঞ্চলে ভাগ করে ওরা শাসন করতো যাতে ওদের সহজ হয়। ঠিক আছে, মুসলিম শাসন চলতেছে। আমরা কিন্তু এখনো কোম্পানি ওই ঔপনিবেশিক শাসনে এখনো যাই নাই, ওটা যাবো আস্তে ধীরে। সো কোম্পানি শাসন এখানে চলতে, কোম্পানি শাসন এখনো আসে নাই। সো মুসলিমরা 3টা অঞ্চল এখানে বানায়। 3টা অঞ্চল বানানোর পরে 1204 সালে তো নিচে তারা 1338 সালে সোনারগাঁওয়ের শাসক ফখরুদ্দিন মুবারক শাহ দিল্লির সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। এই বিদ্রোহের মাধ্যমে বাংলায় স্বাধীন সুলতানি আমলের সূচনা হয়। এই লাইনটা একটু তোমাদেরকে বুঝতে হবে। এই যে উত্তর পশ্চিম এগুলো এক একটা অঞ্চল, হ্যাঁ, এর মধ্যে একটা ছিল দিল্লি, একটা ছিল জাহাঙ্গীরনগর, আমাদের ঢাকার যে অঞ্চলটা, সাতগাঁও, পূর্ব, এটা হচ্ছে উত্তর দিকের অঞ্চলগুলোকে নিয়ে, পশ্চিম দিকের অঞ্চলগুলোকে নিয়ে, পূর্ব দিকের অঞ্চলগুলো নিয়ে 3টা মিলেই ছিল মুসলিম শাসন। এখন এই 3টার মধ্যে একটা ওরা নিজেরাই সুলতানি শাসনের সূচনা করে দেয়। সেটা হচ্ছে দিল্লিতে যারা ছিলেন, ওই দিল্লির যে মুসলমানরা ছিল তারা 1338 সালে সোনারগাঁওয়ের ওই এলাকাটাতে, ওই এলাকার যে শাসক ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ, তিনি ওই এলাকায় নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। যে না, 3টা অঞ্চল তো মিলে একটা, বাট ওরা বলতেছে যে আমরা যে আলাদা 3টার মধ্যে একটা, ওইটাই একটা স্বাধীন, তোমাদের 2টার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সো এরকম ভাবে কে করছে এটা, এই লাইনটা মনে রাখতে হবে। ফখরুদ্দিন মুবারক শাহ তিনি স্বাধীন সুলতানি আমলের সূচনা করেন। ঠিক আছে, এবং সূচনা করার পরে তিনি পরবর্তীতে তার একটা উপাধি ছিল শাহী বাঙ্গালা, এই উপাধিতে তাকে ডাকা হয়, বা শাহী বাঙালিয়ানা, যেহেতু তিনি সম্রাট হিসেবে, সুলতান হিসেবে বাংলাকে স্বাধীন করছে। সো এই জন্য তাকে আমরা এই শাসন ব্যবস্থা একজন উল্লেখযোগ্য শাসক হিসেবে চিনতে পারি। সো আমরা কি পড়লাম? পাল রাজারা গেল, সেন রাজারা আসলো, 1204 সালে সেনদেরকে তাড়াই দিয়ে মুসলিম শাসন আসলো। মুসলিম শাসনের মধ্যে আবার ভাগ হয়ে গেছে, 3টা ভাগ হইলো। 3টা ভাগের মধ্যে একটা ভাগ যে যারা ছিল ওরা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করলো। কে করছে? ফখরুদ্দিন মুবারক শাহ। এগুলা এটা তোমাদের কিছু কিছু জাস্ট গল্পের মতো করে মনে রাখো, সালটাল এগুলো পরে আমি পড়াই দিব। আচ্ছা, বেশ, এখানে বেশ ভালো ভালো চলতেছিল। এখানে তারা ধর্মীয় মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম খুব ভালো করে চালাচ্ছিল। শিল্প সাহিত্য তাদের ওখানে কার্যক্রম তারা করছে, বাংলা অনেক উন্নতি তারা করছে। এই যে দেখো আলাউদ্দিন হোসেন শাহ, উনিও সুলতানি শাসকের একজন ছিল। সো তারা যখন শাসন করতেছে 1338 থেকে শুরু হয়েছিল, 1338 থেকে শুরু হয়ে 200 বছর, প্রায় 1538 সাল পর্যন্ত তারা শাসন করে। এবং তারপর এই সুলতানদেরকে, এই মুসলমান সুলতানদেরকে বাদ দিয়ে আরেকটা গ্রুপ এসে এখানে শাসন শুরু করে। তারা হচ্ছে বাংলার মোগল সম্রাট। মোগল কারা? আরেকটা গোষ্ঠী চলে আসছে। সো আমরা এবার একটু সালগুলো একটা একটা করে পড়বো। 3য় শতক পড়ছি, 4র্থ শতক, 7ম শতক, 8মে আসছে পালরা, 11তে আসছে সেনরা, 1204-এ আসছে বাংলায় মুসলিম শাসকরা, 1338 সালে, আমি কিন্তু মুখস্থ লিখতেছি, 1338 সালে আসছে হচ্ছে আমার সুলতানরা। এই সুলতানদেরকে সরাই দিয়ে 1538 সালে আমার শাসন ব্যবস্থা ভার নিছে মোগলরা। এই মোগল সম্রাটরা পরবর্তীতে আমাদের বাংলায় শাসন করতে থাকে। এই মোগলদের সম্পর্কে আমরা একটু পড়ি। মোগল সম্রাটের মধ্যে একজন ছিল সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুনের নাম শুনছো না? সম্রাট হুমায়ুন ছিল তাদের মোগল সাম্রাজ্যের একজন সম্রাট। সে এসে এটাকে দখল করে, ঠিক আছে, দখল করে সে বাংলায় শাসন স্থাপন করে। কিন্তু এই মোগলরা একটা জিনিস একটু মনে রাখো, যে সুলতানদেরকে সরাই দিছে কোথা থেকে? দিল্লি থেকে সরাই দিছে, যে তোরা নিজেরা স্বাধীন ছিল, ওদেরকে সরাই দিয়ে মোগলরা একটা অংশ, মানে সম্রাট হুমায়ুন তিনি একটা অংশের ক্ষমতা নিয়ে নিছে, যে আমি ক্ষমতা নিয়ে নিলাম, তোমাদের আর কোনো ক্ষমতা নাই। পুরা অঞ্চলের ক্ষমতা এখন নিয়ে পারে নাই। সব অন্য জায়গায় যে মুসলিমরা আছে তাদের কাছে গিয়ে ওরা আক্রমণ করার চেষ্টা করছে, বাট পারে নাই। তখনকার আফগানিস্তানের কিছু শাসক ছিল অন্যান্য জায়গার, তারা হুমায়ুনকে বাংলায় মোগল সাম্রাজ্য স্থাপন করতে দেয় নাই। তার মানে মোগলরা আসছে,
কিন্তু পুরা এলাকায় কিন্তু তারা তোমার এই শাসন ব্যবস্থাটা করতে পারতেছিল না। বুঝতে পারছি? তার মানে মোগলদের শাসনটা প্রথমে একবারেই সারা বাংলাতে যায় নাই, প্রথমে অল্প একটু ছিল, পরে আস্তে আস্তে কমছে, এবং তারপর আবার এটাকে ওরা গ্রহণ করছে, আবার জিরো হবে কিছুক্ষণ পরে, হয়ে গেছে। সো আমাদের কিন্তু এই মোগল সাম্রাজ্যের এই একটা জিনিস একটু মনে রাখতে হবে যে লিমন স্যার বলছে মুসলিমদেরকে সরাই দিয়ে, মানে মুসলিম না সুলতানিদেরকে সরাই দিয়ে মোগলরা যে আসলো, মোগলরা আসার পরে মোগলরা পুরো বাংলায়, সম্রাট হুমায়ুন পুরো বাংলার একবারে দখল করতে পারে নাই, প্রথমে অল্প একটু করছে, বাকি জায়গা থেকে ওকে তাড়াই দিছে। বা তাড়াই দিলেও পরে আস্তে আস্তে মোগল সম্রাট এই হুমায়ুন আবার ঠিকঠাক করে পুরা দিল্লি, পুরা ভারতবর্ষের দিল্লির অংশটুকুতে তারা শাসন শুরু করে। তার মানে এখন আমাদের শাসনে কারা আছে? মোগল সম্রাট হুমায়ুন এবং তার দল মোগল। ঠিক আছে, মোগলরা তখন সম্পদ বা বাংলার সবকিছু দায়িত্বে চলে আসলো। ঠিক আছে, এবং এর মধ্যে ছিল হচ্ছে আমরা নাম শুনেছি মোগল সম্রাট আকবরের নাম শুনছি আমরা, সম্রাট আকবর, সম্রাট আকবরের নাম শুনছো না? সম্রাট আকবর এই সময়ে মোগলদের দখলে বিভিন্ন জায়গায় তারা নেওয়া শুরু করে। তার মানে মোগল সম্রাট ছিল হচ্ছে সম্রাট আকবর। তিনি পশ্চিম ও উত্তর বাংলা বিভিন্ন জায়গায় তিনি আস্তে আস্তে দখলদারি বাড়াইতে থাকে, আস্তে আস্তে মোগলরা সব জায়গায় পুরো বাংলাকে তারা নিতে চায়, কিন্তু সব জায়গায় নেওয়ার চেষ্টা করলো। আমাদের যে পূর্ব বাংলাটা, আমাদের এই পূর্ব বাংলাটা, হ্যাঁ, বা পূর্ব বাংলাটা মোগলরা নিতে পারতেছিল না। কেন জানো? কারণ এইখানে কিছু কিছু ভুইয়া ছিল যারা জমিদার শ্রেণী, সেই জমিদার অনেক স্ট্রং ছিল, ওদের সাথে কোনোভাবে সম্রাট আকবরের এই দল বা মোগলরা পেরে উঠতেছিল না। এই যে জমিদাররা ছিল, যাদের দ্বারা যাদেরকে আটকানো যাচ্ছিল না, যাদেরকে সরাই দিয়ে দখল করতে পারতেছিল না, তাদের নাম হচ্ছে 12 ভুইয়া, তাদেরকে বলা হয় 12 ভুইয়া। তাই তোমাদের প্রশ্ন আসতে পারে 12 ভুইয়া কারা? 12 ভুইয়া হচ্ছে পূর্ব বাংলার জমিদাররা, যাদেরকে পরাজিত করে মুঘলরা বাংলার দখল নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই প্রথমে। বুঝছো? এই 12 ভুইয়ার মধ্যে একজন ছিল ঈশা খাঁ। তোমাদের বাংলা বইতে একটা গল্প আছে মানসিংহ ও ঈশা খাঁ, সেই ঈশা খাঁ হচ্ছে এই লোক। সো এই 12 ভুইয়ার একজন ছিল ঈশা খাঁ, আকবরের একজন সেনাপতি ছিল মানসিংহ। সো মানসিংহকে যতবার পাঠানো হয়েছে মানসিংহ ঈশা খাঁর সাথে মারামারি করে পারতো না, বারবার পরাজিত হয়ে ফিরে আসতো। এই গল্পটা আমরা আমাদের বাংলা বইয়ে মানসিংহ ও ঈশা খাঁ একটা গল্প আছে, ওটা পড়ো ক্লাস 8 এর, ওই গল্পটার মধ্যে এই মানসিংহ ঈশা খাঁর কথা বলছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝলাম যে সম্রাট আকবর তিনি মোগলদের হয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে, আস্তে আস্তে দখল করছেও, কিন্তু একটা অঞ্চল পারে নাই, আমাদের এই পূর্ব বাংলা পারে নাই, কারণ 12 ভুইয়া ছিল, মানে এখানকার লোকাল জমিদার যারা ছিল ওদেরকে 12 ভুইয়া বলা হয়। ওরা এত মানে ওদের সাথে যুদ্ধ করে পারতেছিল না সম্রাট আকবরের দল, এই কারণে একটু সময় লাগছে। কিন্তু আস্তে আস্তে সময় লাগলেও একটা পর্যায়ে গিয়ে, আমরা কত সালে ট্রাই করছি এটা? 1576 সালে সম্রাট আকবরের সাথে ট্রাই করছে, কিন্তু আমরা 1610 সালে চেষ্টা করতে করতে একটা সময় মোগল সুবেদার ইসলাম খান চিশতি, এই ভদ্রলোক, তিনি ঈশা খাঁর মানে একবার চেষ্টা করতে পারে নাই, কিন্তু এই যে ইসলাম খান চিশতি এই ভদ্রলোক মোগলদের হয়ে ওই 12 ভুইয়াকে পরাজিত করে, এবং পরাজিত করে আমাদের এই পূর্ব বাংলাকে ওরা দখল করে ফাইনালি মোগলরা, এবং আমাদের এই পূর্ব বাংলায় ঢাকার নাম দেওয়া হয় জাহাঙ্গীরনগর। সেই থেকে আমাদের এই বাংলার নাম জাহাঙ্গীরনগর, মোগলদের নাম অনুসারে। ঠিক আছে, এবং এরই মধ্য দিয়ে, এই বিজয়ের মধ্য দিয়ে মোগলরা বাংলায় পুরোপুরি শাসনটা প্রতিষ্ঠা করে ফেলছে। তো স্টোরিটা খুবই সিম্পল, যে মোগলরা আস্তে আস্তে প্রথমে তোমার দখল করলো, দখল করার পরে ওরা প্রথমে পুরানা দখল করতে পারে নাই, ওদেরকে তাড়ায় দেওয়া হয়েছে বারবার, হুমায়ুনকে তাড়ায় দিছে, তাড়ায় দেওয়ার পরে আস্তে আস্তে তারা শাসনটা গ্রহণ করছে, করার পরে পূর্ব বাংলায় করার চেষ্টা করছে, কিন্তু পূর্ব বাংলায় পারতেছিল না, এখানকার জমিদাররা অনেক স্ট্রং ছিল, সবাইকে তাড়াই দিত। কিন্তু আস্তে আস্তে একটা পর্যায়ে, প্রথম পর্যায়ে তারা না পারলেও কিছু বছর পরে ওরা বাংলায় তাদের সম্পূর্ণ শাসনটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এরই মধ্য দিয়ে মোগল শাসন আমরা প্রতিষ্ঠিত হইতে দেখলাম। এখন লিমন ভাইয়া, মোগল শাসন কি শেষ হবে? সব শাসনই তো শেষ হয়ে গেছে, মোগলদের শাসন কি শেষ হয়? চলো দেখা যাক। এই মোগল শাসন চলতে থাকে একদম লাস্ট পর্যন্ত। বাইরের ইস্ট ইন্ডিয়া কোম্পানি
এই যে ঔপনিবেশিক শাসন আসবে না, এই মোগল শাসন শেষ হওয়ার মধ্য দিয়ে আমাদের ঔপনিবেশিক শাসনটা শুরু হয়, কোম্পানির শাসন। কিভাবে? মোগল শাসন তো 1610 সাল থেকে চলতেছে জাহাঙ্গীরের আমলে, জাহাঙ্গীরনগর ঢাকার নাম আমি দিয়ে দিছি। একটা পর্যায়ে শাসন চলতেছে চলতেছে চলতেছে, এরকম করতে করতে যখন 1757 সাল আসলো, তখন ক্ষমতায় ছিল মোগলদের নবাব সিরাজউদ্দৌলা। এই নবাব সিরাজউদ্দৌলা যখন ক্ষমতায় ছিল, তিনি ছিল নতুন, হ্যাঁ, মাত্র ক্ষমতা পাইছে। এই সময় তার আপন মানুষজন, তার নিজের কাছের মানুষজন, ঘসেটি বেগমের নাম শুনছি না? ঘসেটি বেগম এবং আশেপাশে মীর জাফর, এরা সবাই মিলে ওর এগেইনস্টে, ওর বিরুদ্ধে পরিকল্পনা চক্রান্ত করে, এবং এই চক্রান্তর কারণে নবাব সিরাজউদ্দৌলাকে মেরে ফেলা হয়, এবং মেরে ফেলে পুরো বাংলার মোগলদের শাসনকে অবসান ঘটিয়ে দায়িত্ব নেয় ইংরেজরা, ব্রিটিশরা, যারা একটা কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে আমরা এখন বুঝলাম মোগলদের শাসনের অবসান ঘটার মধ্য দিয়ে বাংলায় শুরু হয় ঔপনিবেশিক শাসন, যেটা শুরু হয়েছে 1757 সালে এবং শেষ হয়েছে 1947 সালে। তোমার মাথাটা ছোট ছোট মানুষ তুমি, কিন্তু পুরো মাথায় একটা টাইম লাইন তৈরি হয়ে গেছে। দেখো লিমন ভাই একটা টাইম লাইন বলছে, পুরো টাইম লাইনটা তুমি কল্পনা করলে এখন চিন্তা করতে পারবে, একটার পর একটা ঘটনা ঘটছে, তাই না? সো এইভাবে বাংলায় মোগল শাসনের শেষ হয় এবং 1947 সাল পর্যন্ত ইংরেজরা আমাদেরকে শোষণ করতেই থাকে। এইবারে আসো, এই প্রথম পার্টটা আমাদের শেষ। এই পার্টটা যেহেতু শেষ, আমি পরের পার্টে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা পুরো টাইম লাইনটা একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এটা একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, পুরো সালটা আমি একটু এখানে লিখি, দেখো। সো আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি ওইটাই তোমাদেরকে আমি একটু লিখবো, তোমরা আমার সাথে লিখবা। এখান থেকে শুরু করবো, ওই পাশ পর্যন্ত লিখবো। প্রথম হচ্ছে তৃতীয় শতক। তোমরা আমাকে ধরাইতে দিতে পারবা না, কারণ তোমরা কমেন্ট যেহেতু নাই, তোমরা নিজেরা আমার সাথে লিখবা। আমি ভুলে গেলে তোমরা নিজেরা তোমাদের খাতায় ঠিকঠাক লিখবা, ঠিক আছে? সো ফার্স্টে আসলো কি? তৃতীয় শতক। তৃতীয় শতকে আসলো হচ্ছে মৌর্যরা। এটা কিন্তু বারবার লিখতেছি কারণ এটা মনে থাকে না, মৌর্যরা। চতুর্থ শতকে আসলো গুপ্তরা। গুপ্তরা এসে আমাদের এখানে দায়িত্ব নেওয়া শুরু করলো। সপ্তম শতকে আমরা পেলাম শশাঙ্ককে, রাজা শশাঙ্ক থাকলো, এবং শশাঙ্কের মৃত্যুর পরে আমরা পেলাম মৎস্যন্যায়। এই সময় খুব বেশি গ্যাঞ্জাম মারামারি হচ্ছিল, এই জন্য মৎস্যান্যায় তখন চলছিল। মৎস্যান্যায় চলতে চলতে অষ্টম শতকে বাংলায় চলে আসলো পাল রাজারা আসলো, এবং পালরা, ধর্মপাল, দেবপাল, এরা বাংলাতে 400 বছর শাসন করলো। 400 বছর পর এরাও হারায় গেল। এরা হারায় গেলে 11 শতকের একদম লাস্টের দিকে আসলো সেন শাসকরা। পালদের পর আসলো সেন শাসকরা, যেই সেন শাসকরা বাংলায় অল্প কিছুদিন শাসন করতে পারছিল, যারা ছিল হিন্দু, এবং হিন্দু ধর্মের প্রচার তারা বাংলাতে চালানোর শুরু করে। 1100-র পরে মাত্র কয়েক বছর পরে 1204 সালে এই সেনদেরকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই যে খলজি স্যার, এই খলজি স্যার বাংলায় এই সেনদেরকে পরাজিত করে তিনি বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠা করা শুরু করে। সো আমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যে বাংলায় 1204 সালে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা হয়। মুসলিম শাসন প্রতিষ্ঠা করে এই ভদ্রলোক 1204 থেকে 1206 সাল পর্যন্ত এই ভদ্রলোক মুসলিম শাসনের কার্যক্রম চালাতে থাকে। কিন্তু মুসলিম শাসনের কার্যক্রম চালালেও এই মুসলিম শাসন যখন চলতেছিল, আমি কিন্তু পুরোটা দেখো আমি মুখস্থ করে বলতেছি, তার মানে তোমাদের পড়াইতে গিয়ে আমারই মুখস্থ হয়ে গেছে, সো তোমারও মুখস্থ হয়ে যাওয়ার কথা। সো এই 1206 পর্যন্ত যখন তিনি করতে করতে তারপর যেন কি হলো, স্যার বললো যে মুসলিমরা যখন শাসন করতেছিল তখন 3টা অংশ তারা বানাইছিল। সো তারা বাংলাকে 3টি অংশে বিভক্ত করে। 3টি অংশে তারা বিভক্ত করে। লখনৌতি, পূর্ব আর উত্তর মিলে একটা নাম ছিল, নামটা আমার মনে নাই, ঠিক আছে? সো নামটা সোনারগাঁও ছিল একটা, আরেকটা জানি সাতগাঁও না কি জানি ছিল, 3টা নাম ছিল, ঠিক আছে? তোমাদের মনে থাকলেই হয়েছে, 3টা নাম। সো এই 3টা নাম যখন মুসলিমরা শাসন করতেছে, করতে করতে
একটা পর্যায়ে মুসলিমদের মধ্যে গ্যাঞ্জাম, নিজেদের মধ্যে নিজেদের ঝামেলা, যে না আমরা 3টা রাষ্ট্র হিসেবে আলাদা আলাদা কেন থাকবো, আমরা নিজেরাই একটা স্বাধীন। তখন তারা 1338 সালে, আমার মনে আছে 1338 সালে তারা বলল আমরা নিজেরাই স্বাধীন সুলতানি আমল তৈরি করতে চাই, তোমাদেরকে আমাদের দরকার না, আমরা নিজেরাই স্বাধীন। এটা করছিল ফখরুদ্দিন মুবারক শাহ, মনে আছে? ফখরুদ্দিন মুবারক শাহ 1338 সালে সুলতানি আমলের সূচনা করেন। তিনি বলে যে না আমরা নিজেরা স্বাধীন। সুলতানি আমলের স্বাধীন যখন ওরা তখন বলা শুরু করে, আমি কি ঠিক বলতেছি? আমি কি ঠিক বলতেছি? হ্যাঁ, 1338 সুলতানি আমল চলতেছে, স্বাধীন সুলতানি শাসন চলতেছে। সো এখানে তিনি চলতেছে, তার নাম ছিল শাহী বাঙ্গাল, আমার মনে আছে। এরপর এটা যখন চলতে চলতে আমরা এটা 200 বছর চলার পর 1538 সাল চলে আসতো, এবং 38 সালে এই সুলতানিদেরকে সরায়ে বাংলায় মোগলরা আস্তে আস্তে দায়িত্ব গ্রহণ করা শুরু করে, মোগল শাসন শুরু হয়ে গেল। মোগলদের মধ্যে ছিল হচ্ছে সম্রাট হুমায়ুন হচ্ছে তখন বাংলায় মোগলদের একটা শাসন বিস্তারের চেষ্টা করতেছিল। এখন প্রথমে তো সে ওই সুলতানিদের এলাকাটা দখল করছে, পরে অন্য এলাকা সে দখল করার চেষ্টা করতেছিল, বাট করতে করতে সে পারে নাই। তাকে এই মোগল সম্রাটকে প্রতিহত করছিল ওখানকার কিছু জমিদাররা, যে জমিদারের মধ্যে একজনের নাম ছিল ঈশা খা, এবং তাদেরকে বলা হতো 12 ভূঁইয়া। বোঝা গেছে? আমি কিন্তু নিজে মাথা থেকে লিখতেছি, তোমাদের এরকম মাথা থেকে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, মোগলরা আসলো, মোগলরা আসার পর হুমায়ুন ছিল, তারা 12 ভূঁইয়াদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছিল কিন্তু পারতেছিল না। এর মধ্যে ঈশা খা এবং মানসিংহের কথা আমরা দেখছি, সম্রাট আকবরের কথা আমরা শুনছি। 1538 সালে যেহেতু তারা চেষ্টা করতেছে, পারে নাই, ফাইনালি 1610 সালে গিয়ে তারা এই 12 ভূঁইয়াকে পরাজিত করে বাংলায় ফাইনালি একটা মোগল শাসন তারা প্রতিষ্ঠা করে। দুইটা সাল আমি মিস করছি, কোথায় জানো? এই যে দেখো এখানে একটা সাল, এই যে 1576 সালে সম্রাট আকবরের সময় তারা হচ্ছে 12 ভূঁইয়াদেরকে কার্যক্রমটা করছিল। সো এই যে 12 ভূঁইয়াদের সালটা, এই সালটা হচ্ছে 1576 সালে আসলে তারা এক মোগল সম্রাট করার পরে সাথে সাথে তারা অ্যাটাক করে নাই। 1576 সালে মূলত তারা 12 ভূঁইয়াদেরকে অ্যাটাক করছে, পারে নাই। 1610 সালে এসে তারা মোগলরা তারা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারছে 12 ভূঁইয়াকে হারাই দিয়ে। মোগল সাম্রাজ্যের যে শুরু হইলো, চলতেছে একেবারে 1757 সাল যখন আসলো, চলতে তখন ক্ষমতায় ছিল নবাব সিরাজউদ্দৌলা, বাংলার নবাব সিরাজউদ্দৌলা। তাকে হারাই দিল, তাকে 1757 সালে হারাই দিয়ে দায়িত্ব নিল ইংরেজরা। ক্লাস 8 এর স্টুডেন্টরা, এই পুরা পৃষ্ঠাটা তোমার মাথার মধ্যে এখন আছে। লিমন ভাই যেমন মাথা থেকে লিখছে, তোমাদের একদম শুরু থেকে গল্পের মতো তোমার কাজ হচ্ছে, বাড়ির কাজ হচ্ছে, এটা তোমার বাড়ির কাজ। তোমার বাড়ির কাজ হচ্ছে এই পুরা পৃষ্ঠাটা মিনিমাম 3 বার, প্রথমবার একটু দেখবা, দ্বিতীয়বার দেখবা, না দেখে লেখার চেষ্টা করবা, 3 নাম্বার বার না পারলেও দেখবা না দেখে লিখবা, ভুলভাল লিখো বাট লিখবা। এই পৃষ্ঠাটা যদি 3 বার লিখো, তোমার ক্লাসমেটদেরকে তুমি শিখাইতে পারবা। যারে মৌর্যের পর গুপ্ত না, মৌর্যের পর কে আসছে এটা তোকে আমি বলতেছি, পুরা হিস্ট্রি বলবা এবং ক্লাসের মধ্যে তুমি ভাবও নিতে পারবে, এক্সট্রা একটা ভাব থাকবে তোমার। ঠিক আছে? সো এই পুরাটা আমরা আজকের ক্লাসে মুখস্থ করি নাই, কিন্তু আমাদের মাথার মধ্যে গেঁথে নিছি আমরা। ঠিক আছে? স্ক্রিনশট নিতে পারো। তোমাদের যাদের পুরা স্লাইড পড়ে লিখতে মুখস্থ কষ্ট হয়, তারা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে নিজেরা এটার মতো করে লেখার প্র্যাকটিস করো। আই ক্যান গ্যারান্টি ইউ যেটা তোমার মুখস্থ হয়ে যাবে। নিশ্চয় স্ক্রিনশট? ওকে, চলো এবার আমরা একটু যাই যে আচ্ছা ভাইয়া 1757 সালে ইংরেজরা তো আসলো, তা বাংলায় এত ক্ষমতাবান নবাব সিরাজউদ্দৌলা ছিল, তাহলে ইংরেজরা কিভাবে পারলো? ওদের তো পারার কথা না। সেটা আজকে পড়বো যে কেমন ওরা পারলো। দেখো 1400, এই যে বিভিন্ন শাসনগুলো যখন চলতেছিল, তখন 1498 সালের দিকে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা তিনি ভারতের বিভিন্ন বন্দরের দিকে আস্তে আস্তে আসা শুরু করে। মানে বাংলায় ওই যে ইংরেজরা ওরা আসা শুরু করে 1400 সালের দিকে, ওরা আসে বাংলায় বিভিন্ন ব্যবসা করার জন্য। তারা ভারতের মধ্যে বিশ্ব বাণিজ্য স্থাপন করতে চাচ্ছিল, ওরা চাচ্ছিল আমরা বাণিজ্য করব। ঠিক আছে? এটা কিন্তু আমরা ওই একই টাইম লাইনে এতক্ষণ পড়ছি শাসন, এখন আমরা ওই সময়ে ইংরেজরা কখন থেকে ঢুকছিল সেটা একটু পড়ার চেষ্টা করতেছি। 1498 সালে ওরা ঢুকে গেছে এবং ঢুকে ভারতের বাণিজ্য স্থাপন করা শুরু করে দিছে।
কারণ কি, বাংলায় আমাদের অনেক কিছু ছিল তখন। এই 16 এবং 17 শতকের দিকে, 1757 100 থেকে 200 বছর আগেই ওরা আমাদের বাংলায় ঢুকে পড়ছিল। আমরা টের পাইছি, বাট আমরা বুঝি নাই যে ওরা ক্ষমতা লোভ করতেছে। বুঝছো? কিন্তু এই যে 1600 এবং 17 শতক, তখন কিন্তু বাংলায় মোগল সাম্রাজ্য চলতেছিল, আমরা পড়ছি, ঠিক আছে? কারণ 1538-এর পর মোগলরা শাসন করতে আছে 1757 পর্যন্ত করছে, আমরা জানি। তার মানে 16 শতকের দিকে এই হারামজাদারা অলরেডি বাংলায় ঢুকে পড়ছিল, কিন্তু আমরা ওদেরকে মানে ক্ষমতা লোভী হিসেবে চিহ্নিত করতে পারি নাই। সোরা তারা কারা? ডাচ ইন্ডিয়া কোম্পানি ছিল হল্যান্ড থেকে। সবাই এখানে খারাপ না, বাই দেবে, এখানে সবাই ভালো, বাট যারা শোষণ করছে তারা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমরা এখানে পাবো এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে? সো ডাচ ছিল, ড্যানিশরা আসছিল, ফ্রান্সের থেকে আসছিল, ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলো এখানে আসছিল, এবং তারা আমাদের এখান থেকে মশলাগুলো নিয়ে কাজ করতো, এবং সিল্ক ছিল, কাপড়, আমাদের এখানকার তাঁত কাপড় অনেক ভালো ছিল। ঢাকায় জামদানি কিন্তু কলকাতায় এখন অনেক চলে, বাইরের দেশগুলোতে অনেক চলে জামদানি টামদানি যা যা আছে, ঠিক আছে? সো এই এলাকাটাতে তখন এটা অনেক চলতো এবং তারা এখানে অনেক বেশি আসতো। সো বাংলায় বাণিজ্য বিস্তারের ক্ষেত্রে তারা আস্তে আস্তে এখানে শিল্প কারখানা তৈরি করে। তারা প্রথমে শিল্প কারখানা তৈরি করে লাভবান হয়। 1600 সালের দিকেও তারা বাংলার বিভিন্ন জায়গা থেকে ফ্যাক্টরিতে সিল্ক আবিষ্কার করত। তারা প্রায় কাশিম বাজার একটা এলাকার নাম, ওই এলাকাতে এক এলাকা থেকেই হাজার হাজার তোমার টাকার, কোটি কোটি টাকার, তোমার লাখ লাখ টাকার ওই কালে তৎকালীন সময়ের অনেক মূল্যবান জিনিসপত্র তারা ওখান থেকে উত্তোলন করতো বা তারা বানায় নিয়ে যাইতো। তার মানে বাংলাতে তারা আস্তে আস্তে কার্যক্রম শুরু করছিল, এবং শুরু করতে করতে এই যে এগুলো হচ্ছে এক্সাম্পল, এগুলো মুখস্থ করার দরকার নাই। হ্যাঁ, এটা হচ্ছে উদাহরণ দিছে যে ওরা কোন কোন জায়গায় কাজ করতো। ওরা শুধু ইংরেজ না, ফরাসিরা, ওলন্দাজরা, বিভিন্ন দেশের মানুষজন বাংলাদেশে তখন শাসন করছে, এবং তারা কলকাতাকে তখন তারা শাসনের কেন্দ্র হিসেবে বা তাদের অফিসের বা কোম্পানির কেন্দ্র হিসেবে কলকাতাকে তারা আস্তে আস্তে চিহ্নিত করা শুরু করছে। বাট তখন আমরা বুঝি নাই যে তো ওরা আসলে খারাপ, বাংলার নবাবকে ওরা মারতে চায়, এটা আমরা তখনও বুঝি নাই। সো একটা পর্যায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ব্যবসাকে বাদ দিয়ে ধীরে ধীরে রাজনৈতিক জিনিসও মাতুব্বরি করা শুরু করে। এই রাজনৈতিক জিনিসও তারা পরিণত করে, তারা কারখানা বানায়। যখন তারা কারখানা বানাইছে, তারা বলছে যে আমার কারখানা, আমার কোটি কোটি টাকার ব্যবসা, আমি এখানে সৈন্য আনবো যাতে আমার এই ব্যবসাকে পাহারা দিতে পারে। এই পাহারার জন্য ওরা সৈন্য আনা শুরু করে। অনুমতি কিন্তু দেওয়া হতো না, যেহেতু কোম্পানি আছে এই জন্য ওদেরকে অনুমতি দিয়েছে, আচ্ছা ঠিক আছে তোমরা আনো সৈন্য, সমস্যা নাই, ওদেরকে অনুমতি দিল। এই অনুমতিতে অন্যান্য ইউরোপীয়দের ক্ষেত্রে তারা অনেক বেশি আগায় ছিল, এবং তারা আস্তে আস্তে ক্ষমতার ভিড়ে পলাশির যুদ্ধের একটু আগে তারা ওই মীর জাফর, যে কিনা ছিল ওইখানকার সেনাপতি, তাকে লোভ দেখায় যে না, তোমাকে আমরা নবাব বানাই দিব, তুমি ষড়যন্ত্র করো আমার সাথে, করে আমাদেরকে ক্ষমতায় আনার ব্যবস্থা করো। সো মীর জাফর এবং মীর কাসিম এদের আমলে তখন প্রচুর পরিমাণে তারা তাদেরকে ম্যানিপুলেট করে, তাদেরকে পটায়, তাদেরকে মিথ্যা লোভ দেখায়, বেইমানি করায়, এবং এই বেইমানির ফলে আমরা দেখতে পাই আমাদের 1756 সালে কিন্তু আমাদের নবাব কিন্তু খুব বেশি দিনের বয়স না, খুবই কম বয়স ছিল, মাত্র 1 বছর হচ্ছে সে ক্ষমতা পাইছে। দেখো 1756 সালে যারা নবাব ছিল, একজন নবাবের মৃত্যুর পর মাত্র 22 বছরের তার নাতি সিরাজউদ্দৌলা মাত্র তখন মুঘলদের হাল ধরছে। এই হালটা যখন ধরছে এত ছোট বয়সেই, তাকে তখন এই ইংরেজরা বিভিন্নভাবে আক্রমণ করা শুরু করে, এবং ঘনিষ্ঠরা তার এগেইনস্টে তখন চক্রান্ত করা শুরু করে। এই যে কোম্পানিগুলোর কথা আমি বলছি, তারা চক্রান্ত করতে করতে ঘসেটি বেগম, মানে তার আপন খালা, বড় খালা, তার সাথে, মানে সিরাজউদ্দৌলা যে সিরাজের আপন খালা, তার সাথে চক্রান্ত করে। সেনাপতি যে কিনা তাকে প্রোটেক্ট করবে সেই ষড়যন্ত্র করে। এবং আরেকটা ছিল দেশের যে যারা কিনা ব্যবসা করতে চায়, দেশের সবকিছু লুটপাট করতে চায়, এরকম কিছু বিদেশে আরো কিছু ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সবাই মিলে নবাবকে তারা মারার চেষ্টা করে, এবং একটা পর্যায়ে তারা গোপনে জোট বেঁধে নবাবকে মেরে ফেলে। এবং 1757 সালের 23শে জুন, তারিখটা মনে রাখতে হবে, লিমন স্যার বলছে ইয়াস এই তারিখটা গুরুত্বপূর্ণ। পলাশী একটা জায়গার নাম, এই পলাশীর আম্রকানন এটা আরেকটা জায়গার নাম। যেহেতু পলাশীতে যুদ্ধটা হয়েছে এই জন্য বলে পলাশীর যুদ্ধ। পলাশীতে আমাদের এই গুরুত্বপূর্ণ যুদ্ধে সিরাজউদ্দৌলাকে মেরে ফেলা হয়, এবং বাংলা, বিহার, উড়িষ্যা এই জায়গায় আর কোনো স্বাধীন নবাব বলে কেউ থাকে না, ইংরেজরা টেক ওভার করে, দায়িত্ব নিয়ে নেয়, শেষ, খতম, বাই বাই। সো এভাবে আস্তে আস্তে আমাদের নবাবী সমাজে শেষ হয়ে যায়। নবাবকে যখন ওরা মারে ফেলে, ওই মীর জাফরে ওরা নবাব হিসেবে বানায়, কিন্তু ফেক, মীর জাফরের কোনো ক্ষমতা ছিল না, আসলে ইংরেজরাই করতো। মীর জাফরের
একটা পুতুলের মতো বসায় রাখছিল। প্রকৃত ক্ষমতা ইংরেজদের হাতে ছিল এবং রবার্ট ক্লাইভ ছিল আসলে মেইন, এই লোকটা ছিল হচ্ছে এমসিকিউতে আসে, রবার্ট ক্লাইভ এই ভদ্রলোক ছিল বাংলার আসল মালিক। মানে বুঝছো তো, ওই দায়িত্ব পালন করতো, আর এই মীর জাফর বেঈমান ওকে হচ্ছে নরমালি বসায় রাখছিল। পড়লাম। এরপরে আরেকটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটা আমরা আরেকটু পড়বো 1757 পর 1764। এই সময় একটা যুদ্ধ হয়, যে যুদ্ধের নাম বক্সারের যুদ্ধ। এই যুদ্ধটা কেন হয়েছিল জানো? এই যুদ্ধে ইংরেজরা যে মীর জাফরের বসাইছে না, ওই মীর জাফরের সাথে যুদ্ধ করে মীর জাফর বা মীর কাসিমরে মেরে ফেলে বা সরাই দেয়। সরাই ইংরেজরা পুরোপুরি পাওয়ারটা নিয়ে নেয়। মানে এতদিন তো ওরা মীর জাফরের বসায় রাখছিল ক্ষমতায়, বসায় তলে তলে কাজ করতো, বাট এখন ওরা ওকে সরাই দিয়ে পুরাপুরি ভাবে ইংরেজ শাসনটা প্রতিষ্ঠিত হয় 1764 সালে। এবং ওরা একটা শাসক হিসেবে, কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা শাসক হিসেবে বাংলাকে শাসন করা শুরু করে। করতে থাকে। এখানে আমাদের অনেকগুলা কারণ আছে, এটা তোমাদের পরীক্ষা আসে যে ঔপনিবেশিক শক্তির কেন আসছিল, কোম্পানি কিভাবে শাসন নিচ্ছিল, তার কারণটা কি? প্রথম ছিল কিছু দুর্বলতা ছিল, নবাব নিজে একটু দুর্বল ছিল, নতুন নতুন নবাব হয়েছে, বাংলা শাসকদের মধ্যে নিজেরা শাসকরা দ্বন্দ্ব করত, তারা সিরাজউদ্দৌলা একটু অনভিজ্ঞ ছিল, অভিজ্ঞতা কম ছিল, এরকম অনেক কারণ আছে যেগুলো এখন মনে করা হয়। তোমার কৌশলগত পরিকল্পনা কম করছে, তারপর রাজনৈতিক প্রতিরোধ ছিল না, এলাকার মানুষজন যারা কিনা বণিক শ্রেণী ছিল ওরাও সহযোগিতা করে নাই, এরকম অনেক কারণে তার পরাজয় হয়েছে। পরাজয়গুলোর কারণ আমরা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, লাস্টের অংশ হচ্ছে ঔপনিবেশিক শাসনের পরে একটা পর্যায়ে গিয়ে আমরা একটা দ্বৈত শাসন দেখি। বক্সারের যুদ্ধ করলাম না, বক্সারের যুদ্ধে তো মীর কাসিম রে বা মীর জাফরকে সরাই দেওয়া হয়েছে, বাট সরাই দেওয়া হইলো ওরা কি করলো, ওরা একটা চুক্তি করলো যে তোমরা যুদ্ধ হেরে গেছো, তোমরা শাসন করবে, আমরাও শাসন করব। সরাসরি ব্রিটিশ, এতদিন তো কোম্পানি শাসন করছে, কোম্পানির মালিক ছিল ব্রিটিশ, ওই ব্রিটিশরা আস্তে আস্তে আমাদেরকে শোষণ করা শুরু করে, ডাইরেক্ট সরকার আমাদেরকে শোষণ করে। তো এই শোষণে গভর্নর রবার্ট ক্লাইভ, এই ভদ্রলোকের নাম আমরা আগেই পড়ছি, তারা একটা চুক্তি করে যে তোরাও শাসন করবি, আমরাও শাসন করব, মানে তোরাও কর, তোরা খালি প্রশাসনিক দিক দেখ, আর টাকা পয়সা সব আমি নিয়ে যাব। এই যে দুইটা দলের শাসন, এটাকে বলা হয় দ্বৈত শাসন। ঠিক আছে, গেল। তো শাসন করলাম, এবং এই শাসন চলতে চলতে একটা সময় এই শাসনে যেহেতু ওরা সব বাংলার সব টাকা পয়সা চুরি করে নিয়ে যাইতো, সেই কারণে বাংলায় তখন অনেক বেশি দুর্ভিক্ষ ছিল, মানে সবার কাছ থেকে ট্যাক্স নিত, কর নিত, খাজনা দেওয়া লাগতো, নিজে চাষ করতো আবার নিজেই টাকা দিত। সব কৃষকের জমি ওরা তখন জমিদাররা নিয়ে গেছে, হ্যাঁ, এরকম ভাবে ওরা কেড়ে নিয়ে যাইতো। কেড়ে নিয়ে যেতে যেতে একটা পর্যায়ে বাংলায় 1770 সালে এটা এতই বেশি হয়ে যায় যে বাংলায় প্রত্যেকটা মানুষ না খেয়ে থাকতে থাকতে, ফসল হয় না, প্রচুর অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, ফসল হচ্ছে না, এবং তাদেরকে ট্যাক্সও দিতে হবে, তাদের জমানো খাজনা দিয়ে দিতে হবে। এই চরম শোষণের ফলে দেশে নেমে আসে দুর্ভিক্ষ, এবং এই দুর্ভিক্ষে অনেক মানুষ মারা যায়, প্রায় 1/3। 3 কোটি মানুষ থাকলে 1 কোটি মানুষ মরে গেছে। তো এটাকে বলা হয় বাংলায় 76-এর মন্বন্তর। তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে 76-এর মন্বন্তর কি? 76-এর মন্বন্তর হচ্ছে বাংলায় যে স্বাধীন, তোমার বাংলায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সময় ওরা এত বেশি কর দিত, ট্যাক্স নিত, খাজনা নিত, ওই সময় একটু অনাবৃষ্টি হয়েছিল, অনাবৃষ্টির কারণে ফসল হয় নাই। যেহেতু ফসল হয় নাই, ওদের জমানো ফসল খাইতে হবে, সেই জমানো ফসল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্স হিসেবে নিয়ে যাইতো। ফলে ওই সময় একটা দুর্ভিক্ষ বা অনাহারের তৈরি হয়। দুর্ভিক্ষ মানে যখন খাওয়ার কিছু নাই, ফলে অনেক মানুষ মারা যায়, যেটাকে বলা হয় 76-এর মন্বন্তর। বুঝতে পারছি? সেটা আছে 76-এর মন্বন্তর পড়লাম, এবং এখানে কিছু গভর্নরের নাম আছে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। যেখান থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে কিছু জিনিসপাতি একটু মনে রাখবা, ইংরেজরা এত শাসন করলো, কিছু কিছু জিনিস ওরা ভালো করছে। কি কি জানো? ওরা একটা পর্যায়ে তোমার, এগুলো সব খারাপ কাজ, ওরা জমি নিয়ে নিত। ভালো কাজগুলো করছে হচ্ছে এই যে কিছু শিক্ষার ব্যবস্থা করছে, আধুনিক শিক্ষার ব্যবস্থা করছিল, বাল্য বিবাহকে রোধ করে দিছিল, বিধবা বিবাহকে চালু করছিল, যে বিধবার আবার বিয়ে হবে, সতীদাহ প্রথাকে বাতিল করা হয়ে গেছিল। এরকম কিছু ভালো ভালো কাজ ওরা করছে। কেন করছে জানো? কারণ ওরা চায় এখানকার মানুষ শিক্ষিত হোক, বেশি শিক্ষিত হইলে বেশি আমাকে কাজ করে খাওয়াইতে পারবে, এরকম একটা টেন্ডেন্সি ওদের ছিল। তো এরকম অনেকভাবে কার্যক্রম ওদের চলছে, এবং এরকম কার্য চলতে চলতে একটা পর্যায়ে ওরা যেহেতু মানুষকে খালি পিটাচ্ছিল, মারতেছিল, এই মায়ের তো মানুষ বেশি দিন সহ্য করবে না। একটা পর্যায়ে 100 বছর পার হলে মাত্র 1857 সালে একটা বিদ্রোহ হয়। যারা সিপাহী ছিল ওরা আস্তে আস্তে অসন্তুষ্ট হয়ে যায়, যে না, কিছু হইলেই আমাদেরকে টর্চার করে। ওরা একটা পর্যায়ে একটা বিদ্রোহ করতে শুরু করে, সবাই মিলে কোম্পানির বিরুদ্ধে একটা বিদ্রোহ করে, যেই বিদ্রোহকে বাংলার ইতিহাসে আমরা বলি সিপাহী বিদ্রোহ ও কোম্পানির পতন। এই সিপাহী বিদ্রোহ চলতে চলতে একটা পর্যায়ে কোম্পানিগুলো ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, এইটাকে বলা হয় এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির
অবসান। মানে যে সৈন্য দিয়ে ও ব্যবস্থা করতেছে ওই সৈন্যরা যদি অখুশি হয়ে যায় তখন কি ওরাকে শাসন করতে পারবে? পারে নাই। এইভাবে আস্তে আস্তে ব্রিটিশদের আমাদের অবসানটা ঘটে যায়। সো এটাই আমাদের মোটামুটি এলাকা ছিল, টপিক গুলো ছিল। সো আমাদের আজকের টপিকটা শেষ। এত কিছু পড়লাম, তোমাদের এতদিন স্টুডেন্ট এখন আসো, 1 ঘন্টা পার হয়ে গেছে, তুমি কি টের পাইছো? আমি কিন্তু টের পাই নাই কখন সময় চলে গেছে, আমি কিন্তু টের পাই নাই। সো আমাদের আজকের বেসিক কন্টেন্ট পড়া শেষ। এখন আমরা যেটা পড়ছি এটা একটু দেখবো, ঝালাই করে নিব যে আমাদের মাথায় কতটুকু আছে। প্রথম প্রশ্ন, বাংলায় ঔপনিবেশিক যুগ ছিল কত সাল থেকে কত সাল পর্যন্ত? ঔপনিবেশিক যুগটা কিন্তু 1338 থেকে 1538, 1538 থেকে 1757। পোল দে, একটা পোল দে, পোলে ভোট দাও। পোলে সবাই সঠিক উত্তর দেওয়া চাই, কারণ আমি কিন্তু অনেক অনেক ডিটেলসে পড়িয়েছি। সো তোমাদের সবার সঠিক উত্তর দিতেই হবে। কত সাল ছিল বাংলার ঔপনিবেশিক যুগ? দিয়েছি আমি, পোল দিয়েছি, পোলটা যাবে, পোলটা যাওয়া মাত্রই ভোট দিয়ে দিবে। পোলটা যাওয়া মাত্রই ভোট দিতে হবে সবাইকে। দেখি পারবে, এটা পারবে। ভালো করে মনোযোগ দিয়ে যারা করছো, কেউ ফাঁকিবাজি করলে কিন্তু সে পারবে না। এটা আমরা এখন এটা দেখতে পারবো ঔপনিবেশিক যুগ ছিল কত। ভেরি গুড, 80% কারেক্ট অ্যান্সার দিয়েছি, 80% কারেক্ট অ্যান্সার দিয়েছি আমরা। সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে এখনো। কারেক্ট অ্যান্সার আমরা পড়েছি বাংলায় 1757 সাল থেকে 1947 পর্যন্ত আমাদের ঔপনিবেশিক সাল ছিল। তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। তোমাদের মধ্যে 80% মানুষ তোমরা কারেক্ট অ্যান্সার দিচ্ছ। কিছু মানুষ বলছো 1338। না বাবা, এটা তো সুলতানি শাসন, এটা ছিল সুলতানি শাসন। 1538 থেকে এটা ছিল মোগল শাসন, আমরা তো পড়ছি, সবই আমার মনে আছে, এটা মোগল। আর 1857 থেকে এটা এটা ওটা তো কিছু, এটা ভুলভাল। সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পারলাম। চলো পরের 2 নাম্বার, বাংলায় কত সাল পর্যন্ত ইংরেজদের শাসন চলে? একই প্রশ্ন। 1947 সাল। দেখো তোমার তোমার যশোর বোর্ড, এটা হচ্ছে জেএসসি পরীক্ষায় আসছে, জেএসসি পরীক্ষায় আসা হয়েছে 1947 সাল পর্যন্ত। 1857 থেকে 1757 থেকে 1947 পর্যন্ত ওরা কার্যক্রমটা চালিয়েছে। বাংলায় ঔপনিবেশিক শাসন শুরু হয় কত সালে? 1757। একই প্রশ্ন, দেখছো একই একই তথ্য থেকে 3টা প্রশ্ন, এই একই প্রশ্ন থেকে 3টা প্রশ্ন আসা যায়। সো এটা মনে রাখতে হবে যে একদম বারবার বলবা ভাইয়া 1757 থেকে 1947, এটা হচ্ছে বাংলায় উপনিবেশ। 1757 থেকে 1947, 1757 থেকে 1947 মুখস্থ হয়ে গেছে। পরেরটা, 1204 সালের পর বাংলার কোন অংশটি সেন শাসকরা শাসন করে? পূর্ব দিকটা। সেন শাসকরা পূর্ব দিকটা আসলে আসলে দখল করা শুরু করে। ওকে, পরেরটা, কে 1538 সালে লখনৌতি দখল করেছিল? সম্রাট আকবর, সম্রাট হুমায়ুন, বখতিয়ার খিলজি, ফখরুদ্দিন মুবারক শাহ। 1538 সালে লখনৌতি দখল করেছিল সম্রাট হুমায়ুন। দেখো 1500 হুমায়ুন, স্যার এটা আমি কিভাবে পারবো? আমরা একটু আগে পড়ছিলাম কি 1538 সাল থেকে এখানে ছিল মোগল সাম্রাজ্য। সো মোগল সাম্রাজ্যে প্রথম আসে হচ্ছে হুমায়ুন, তারপর আমরা নাম পাইছি আকবরের, তাই না? আর এই যে দেখো বখতিয়ার খলজি, ইনার সাথে সম্পর্ক তো 1204-এর। সো এটা হবে না। সম্রাট আকবর হইতে পারতো। ফখরুদ্দিন মুবারক শাহ, ইনি কি করছিল? ইনি তো সুলতানি শাসনের সাথে জড়িত, সুলতানি শাসন আনছিল ইনি কত কত সালে বলতো? 1338 সালে, মনে আছে? 1338 সালে। সো এই যে সুলতানি শাসনের সাথে ইনি জড়িত, তাহলে উত্তর হবে সম্রাট আকবর, সম্রাট হুমায়ুন। আর আকবর ছিল হইলো তোমার পরে, তারপরে 1576 সালে ছিল আকবর। এটা আমরা কিন্তু সালের ওই পৃষ্ঠাটা লিখছি, তুমি একটু খুলে দেখো পেয়ে যাবা। 1538-এর সাথে সম্রাট হুমায়ুনের নাম লেখা আছে। ওকে, পরেরটা, শশাঙ্কের পর বাংলায় কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? শশাঙ্ক 7ম শতকে আসছিল, তারপর আসছিল 8ম শতকে। কারা আসছিল বলো? মৌর্য, গুপ্ত, পাল নাকি সেন? এটা পারবা তোমরা, এটা পারতেই হবে, এটা অবশ্যই পারবে আমার স্টুডেন্টরা, কারণ আমি এটা একটু আগেই পড়াইছি। 6 নাম্বার প্রশ্ন, এটা মনে রাখবা, তারা 400 বছর বাংলায় শাসন করেছিল। কারা তারা বলো? শশাঙ্কের পর, শশাঙ্ক ছিল 7ম শতাব্দীতে, তারপর ছিল 8ম শতক। 8ম শতকে কে ছিল? কারা আসছিল বলো যারা 400 বছর শাসন করছে? তারা কারা? আমি তোমাদেরকে বলে দেই, মৌর্য ছিল 3 নম্বরে, মৌর্য তো আসছে 3য় শতকে, সেটা তো হবে না। মৌর্যর পর আসছে গুপ্তরা, তারা আসছে 4র্থ শতকে, এটাও হবে না। তাহলে পাল হবে নাকি সেন হবে? পাল হবে নাকি সেন হবে? বলো, পাল হবে নাকি সেন হবে?
যারা 400 বছর শাসন করছে তারা হচ্ছে পাল, এরা 400 বছর শাসন করছে। তারপর সেনরা আসছিল 11 শতকে, 11 শতকের শেষের দিকে। সাবাস, মনে আছে, ভেরি গুড, 90%। আমি এখানে দেখতে পাচ্ছি উত্তর দিছে 91% কারেক্ট অ্যান্সার দিছে। সাবাস গাইস, একদম তোমাদের সকলের জন্য একদম ভালোবাসা, পারফেক্ট, পারতেছো, আমার খুব ভালো লাগতেছে। এটা হবে পাল, ঠিক আছে, ভেরি গুড গাইস। লাস্টের দিকে চলে যাচ্ছি আমরা। বাংলা কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? ইসলাম ধর্মের সংস্পর্শে আসে হচ্ছে তোমার এই যে সুলতানি শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আস্তে আস্তে ইসলাম ধর্মের কাছে চলে আসে। হ্যাঁ, সুলতানি শাসন আমরা দেখছি সেনদের পর সুলতান শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। সুলতানি আমলে বাংলা রাজধানী ছিল কোনটা? বাংলা রাজধানী ছিল হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগরকে বাংলা রাজধানী হিসেবে চিহ্নিত করা হয় জাহাঙ্গীরনগর, ঠিক আছে। সুলতানি আমলে বাংলা রাজধানী ছিল জাহাঙ্গীরনগর, সম্রাট জাহাঙ্গীরের নামে। আচ্ছা, 9 নাম্বার, বাংলা কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? এটা পড়ছি আমরা, সরি আমরা আগের দিকে যাচ্ছি। বাংলায় ইউরোপীয় শক্তির শাসন শুরু হয় কার পতনের মধ্য দিয়ে? নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে। এটা আমরা পারি। আর একটা এমসিকিউ আছে, মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? লাস্ট প্রশ্ন, এরপর আর কোন এমসিকিউ নাই। মৌর্যরা আসছিল 3য় শতকে, মনে আছে, লিমন ভাই বলছে। এরপর 4র্থ শতকে কারা আসছিল? মোগল, গুপ্ত, পাল, সেন। এই প্রশ্নটা যদি 90%-এর বেশি পারো, তার মানে আজকে ক্লাসটা 100% আমার প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে বুঝছে। স্যারের প্রশ্নের উত্তরটা বলতে হবে। বলো, মৌর্যদের পর কারা আসছে? পোল দিয়ে দিয়েছি একটা, লাস্ট পোল আমাদের। এই পোলটার অ্যান্সারটা 100% ভালোভাবে দিতে হবে, কেউ ভুল করা যাবে না, ভুল করবে না। হ্যাঁ, মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? মৌর্য 3য় শতক, তারপর 4র্থ শতকে কারা আসছিল, এটা তোমাদেরকে বলতে হবে। আই থিঙ্ক তোমরা পারবা, এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। মৌর্যদের পর কারা আসছে? ইয়েস, ভাবছি 90% ঠিক বলবে, বাট এখানে 96% তোমরা ঠিক বলছো। 94%, একটু কমছে, 94। ভেরি গুড। যারা ভুল করছো তাদের জন্য বলি, প্রথমে আসছে মৌর্য, তারপর আসছে গুপ্ত। গুপ্ত ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরা আসছে 4র্থ শতকে। তারপর 7ম শতকে ছিল শশাঙ্ক, 8ম শতকে ছিল পালরা, 11 শতকে ছিল সেনরা, মোগলরা আসছে 13 শতকের পরে। সো আমাদের সেকেন্ড অ্যান্সারটা হচ্ছে 94% তোমরা কারেক্ট অ্যান্সার দিছো। মাই গড, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার হচ্ছে গুপ্ত। সো 10টার মধ্যে তোমরা কে কত পেয়েছো এটা তোমরা আমাকে বলবা। এখন তোমাদের জন্য আমি একটা পোল দিব, তুমি কত পাইছো এটা একটু বলবা, ঠিক আছে? তুমি কত পাইছো এটা একটু বলবা প্রতিদিনের মতো। প্রথমে হচ্ছে 2টা এমসিকিউ উত্তর থাকবে। একটা হচ্ছে যদি 1 দাও তার মানে তুমি 10-এর মধ্যে 10 পাইছো। যদি তুমি 2 দাও তার মানে তুমি 7+ পাইছো, ঠিক আছে? আর আমার মনে হয় সবাই 10-এর মধ্যে 10 পাওয়া উচিত। আর যারা 7 দিবা তারা 7-এর বেশি পাইছো তারা 2 দিবা। যারা এর থেকে কম পাইছো তারা আমার মনে হয় তোমাদেরকে তারা তোমরা দিবা হচ্ছে, আচ্ছা এটা 8+ দিই, এটা হচ্ছে 8+। যদি সি হয় তার মানে তুমি পাইছো হচ্ছে 6+, আর যদি 7 হয় তার মানে তুমি পাইছো 5 বা 5-এর নিচে, ঠিক আছে? একটা পোল দিয়ে আমি একটু বলা। সঠিক উত্তর হচ্ছে এ, 1 দিয়ে দিচ্ছি। তোমরা যারা 1 দাগাবা তারা দেখাবে যে সঠিক উত্তর দিছো। যেহেতু একটা কারেক্ট অ্যান্সার আমার দাগাইতেই হবে, সো এই জন্য আমি তোমাদেরকে এ কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি। আমাকে একটু বলো যে তোমরা কে কত পাইছো। এটা না, এটা কিন্তু 10-এর উত্তর না, এটা কিন্তু 11 নাম্বার। এই প্রশ্নটার উত্তর চাইছি পোলে, 11 নাম্বার। এটার উত্তর বলো কত পাইছো। 10 হলে এ দাগাবা, 8 পাইলে বি দাগাবা, 6-এর থেকে বেশি পাইলে 3 দাগাবা, 5-এর থেকে কম পাইলে ডি দাগাবা। কত পাইছো বলো, কত পাইছো? একজন 5-এর থেকে কম পাইছে, মাত্র একজন স্টুডেন্ট, ও 5-এর থেকে কম পাইছে। 6-এর বেশি পাইছে আমার এখানে 7 জন মাত্র। আর ওয়াও, ভেরি গুড, 20% পাইছে তারা 8 অথবা 8-এর বেশি, তার মানে তোমরা A+। এরা পাইছে A+, আর এরা পাইছে 90%+। ভেরি গুড, 100% কারেক্ট আনসার দিছে। তাহলে দেখো এই ক্লাসটাতে আমি দেখতেছি 70% তোমরা 10-এ 10 পাইছো, এত কঠিন একটা টপিকে।
তার মানে তোমরা ট্র্যাকে আসো, ট্রাস্ট মি। এভাবে যদি পড়াশোনা করো ক্লাস 8 এর রেজাল্ট অনেক অনেক ভালো হবে। সো তোমাদের সবার ক্লাসটা আশা করছি অনেক ভালো লেগেছে, কারণ তোমাদের সাথে ছিল তোমাদের সবার প্রিয় লিমন ভাইয়া। আর লিমন ভাইয়ের একটা স্লোগান আছে, স্লোগানটা কি? লিমন ভাইয়া ইজ হিয়ার, বাংলা এন্ড বিজিএস হবে ক্লিয়ার। সো কমেন্টে যদি লিখতে পারতেছো না, তোমাদের ভাই আমি বলে দিচ্ছি, লিমন ভাই আছে, লিমন ভাই ইজ হিয়ার, বাংলা এন্ড বিজিএস হবে ক্লিয়ার। ইনশাআল্লাহ পুরো বছরের বাংলা এন্ড বিজিএস ক্লিয়ার হবে। আজকে ক্লাসটা অনেক কঠিন ছিল, আমি কিন্তু অনেক সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমার প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসটা অনেক অনেক এনজয় করেছো, আমি কিন্তু অনেক এনজয় করেছি। সো আমার ফেভারিট ব্যাচ ক্লাস 8, তোমাদেরকে আমি অনেক 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 অনেকদিন যাবত আমি শুনছি তোমরা অনেক ভালো, আজকে আবারও তার প্রমাণ পেলাম গত ক্লাসের মতো। সো ক্লাসটা অনেক অনেক ভালো লেগেছে আশা করছি। যারা ভালো লেগেছে তারা ফিডব্যাকে একটু লিখে দিবা কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে, ঠিক আছে? পরবর্তী ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা। সবার কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।